আচ্ছা, তো গতদিন আমরা কি শিখছি? পাইথন অনলাইন কম্পাইলার। গতদিন আমরা কি কি শিখছি? কন্ডিশন ট্রু ফলস শিখছি। কন্ডিশন ট্রু অ্যান্ড ফলস। ইফ এলস ট্রু ফলস, এরপরে কন্ডিশন ইফ এলস। ইফ এলস পড়া ছিল না, শুধু ইফ দিয়ে বোঝানো হয়েছিল। এলস এর কাজ করা না, শুধু ইফ দিয়ে বোঝানো হয়েছিল। আচ্ছা, ইফ আর হচ্ছে ইফ এলস, ঠিক আছে। এগুলো আমরা গতদিন পড়ছি। পেমেন্ট দিতে যাচ্ছে? পেমেন্ট দিতে? আচ্ছা, কন্ডিশন ট্রু ফলস ইফ ইফ এলস এগুলো, তাই তো? এখন আমরা গতদিন শিখছিলাম যে ট্রু ভ্যালু কোনগুলো। ট্রু ভ্যালু কোনগুলো? জিরো মানে ফলস ভ্যালু যেগুলো সেগুলো মনে রাখলেই ট্রু ভ্যালুগুলো পেয়ে যাবো, তাই না? তাহলে ট্রু ভ্যালু কোনগুলো? যারা ফলস ভ্যালু আমরা আগে বুঝে নিই। ফলস ফলস কোনগুলো? আর ফলস লিখতে হয় কীভাবে? বড় হাতের এফ, ঠিক আছে। ফলস ভ্যালু কোনগুলো? এগুলো যদি আমরা লিখি, একটা লিস্ট আকারে লিখি, ফলসের ভ্যালু হচ্ছে এগুলো। একটা হচ্ছে জিরো, এরপর হচ্ছে ডাবল কোটেশন বাট ফাঁকা, ঠিক আছে। এরপর ফলস, ফলস নিজেও একটা ফলস, তাই না? এরপরে আর কি? এগুলো বাদে আমরা যেগুলো পাবো সেগুলোই কি আমাদের ট্রু। এগুলো বাদে যা পাবো সেগুলো হচ্ছে ট্রু। সো এটাকে আমরা কি করতে পারি? কমেন্ট করতে। ওকে, তো এগুলো যদি আমরা বুঝি তাহলে আজকে আমরা শিখব। গতদিন শিখছিলাম ইফ কীভাবে লিখতে হয় আর ব্লক কী জিনিস, তাই না? ব্লক যদি না বুঝি তাহলে কিন্তু আমরা কাজ করতে পারবো না। ব্লক হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, কারণ কি অন্যান্য ল্যাঙ্গুয়েজে ব্র্যাকেট দিয়ে ব্লক বোঝায়, বাট আমাদের এখানে ব্র্যাকেট দিয়ে বোঝায় না, এখানে ইন্ডেন্টেশন দিয়ে ব্লক বোঝানো হয়। তাহলে ইন্ডেন্টেশন কোনটা? আমরা যদি কন্ডিশন দিতে যাই তাহলে ইফ কথাটা আসবে, এরপরে একটা স্পেস দিয়ে আমরা যে কোনো একটা কন্ডিশন দিব। ধরেন 10 যদি কি হয়, বড় হয় 5-এর থেকে, তাহলে কন্ডিশন ট্রু হবে না ফলস হবে? ট্রু হবে, তাই না? আচ্ছা, তাহলে এখানে আমরা কি করব? এই চিহ্নটা দেবো। এই চিহ্ন দেওয়া মানে কি? আমার কন্ডিশন দেওয়া শেষ, এবং এখানে কোনো স্পেস দেওয়া যাবে না। আমরা যদি এরকম মনে করি এই স্পেস দেবো, দেওয়া যাবে। বুঝতে পারছি? ওকে, এরপরে আমরা দেখেন অটোমেটিক্যালি কিছুটা গ্যাপ চলে আসছে, দেখতে পাচ্ছেন? এটাকে বলতেছি আমরা ইন্ডেন্টেশন। যে যদি এই ইফের শর্তের উপর ডিপেন্ড করে কোনো একটা লাইনকে দিতে চাই, তাহলে ওটাকে কী করবো? একটা ভিতরে দিব, ঠিক আছে। মিনিমাম 2 স্পেস ভিতরে দিয়ে লিখবো, তাহলে ওটাকে বলা হয় ইন্ডেন্টেশন। কি বলা হয়? ইন্ডেন্টেশন। আবার ইন্ডেন্টেশন মেনটেন করে যেগুলো লেখা হয় এগুলোকে বলা হয় ব্লক, ঠিক আছে। আমি পরে দেখতেছি। কারণ আমরা প্রিন্ট করব কত, ধরেন 10 প্রিন্ট করবো, 10, ঠিক আছে। আমি যদি রান করি তাহলে কি হবে? 10 প্রিন্ট হবে না? হবে? আচ্ছা, এখন আমি যদি বলি যে আরও প্রিন্ট করো, প্রিন্ট 5ও প্রিন্ট করবে না? কেন করবে? কারণ এই কন্ডিশনটা সত্য হলে এইটার কি হবে? ইন্ডেন্টেশন শুরু হয়েছে যেহেতু, কি মিনিমাম 2 স্পেস, তার উপরে জয় স্পেসই থাকুক, প্রথম লাইনটা যে স্পেস দিয়ে শুরু হবে ওটা হচ্ছে এইটার কি ব্লক, ঠিক আছে। তাহলে এইটা একটা ব্লকের মধ্যে পড়ছে, আর এই বরাবর যে কয়টা দিবে ওই কয়টা একই ব্লকে আছে। তার মানে একই কন্ডিশনটাকে মেনটেন করে ওটা ট্রু হয় তাহলে এই দুটাই একসাথে কাজ করবে, যদি ফলস হয় তাহলে এই দুটাই কাজ করবে না, ঠিক আছে। তাহলে এই যে আমাদের এখানে 50 যদি দিয়ে দেয়, তাহলে এখন কি কন্ডিশন সত্য না মিথ্যা? মিথ্যা। তাহলে যদি এখন রান করি তাহলে কিছুই আসবে না আউটপুট, কারণ কি
এই কন্ডিশন যদি ট্রু হইতো তাহলে এই দুটো কাজ করতো, ঠিক আছে? তার মানে কি এটা একটা ব্লক, এই ব্লকটা কাজ করতো কন্ডিশন যদি ট্রু হইতো। যেহেতু ফলস হয়েছে সে এটার ভিতরে ঢুকতেও পারে নাই, এক্সিকিউটও করতে পারে না, ঠিক আছে? বুঝছি ব্যাপারটা? তাহলে এইটা যেটা স্পেস দিছে এটার নাম হচ্ছে ইনডেন্টেশন। কি বলা হয়? ইনডেন্টেশন। আর ইনডেন্টেশন মেনটেন করে যদি আরও কোড লেখা হয় তাহলে পুরো কোডটাকে কি বলি আমরা? ব্লক। কি বলি? ব্লক। BLOCK, ব্লক। এই ব্লকটা এক্সিকিউট হচ্ছে, যদি ট্রু হয় তাহলে এক্সিকিউট হবে, আর যদি না হয় তাহলে করবে না। তাহলে এখন ট্রু হয়েছে, এখন এক্সিকিউট করবে। তাহলে দেখি 5 আর 10 প্রিন্ট করতেছে, 10 আর 5। সবাই কি ক্লিয়ার? এটা গতদিন আমরা শিখছি। এটার সাথে আরও শিখছি যদি আমার কন্ডিশনটা কি হয়? মিথ্যা হয়, তাহলে তো কোনো কিছু আউটপুট আসতেছে না, তাই না? কিন্তু আমি চাই যে এটার অল্টারনেটিভ একটা আউটপুট আসুক, মানে ট্রু যদি না হয় তাহলে ফলসের জন্য হলেও একটা আউটপুট আসুক। সেটার জন্য আমরা কি করব? ইলস নামে একটা কি করব? কিওয়ার্ড ইউজ করব, ইলস। ইলস মানে হচ্ছে যদি ইফ না কাজ করে তাহলে যদি না। ইলসের কাজ কি? যদি না, মানে যদি কাজ না করে তাহলে ইলস কাজ করবে, ঠিক আছে? ইলসের আউটপুটটা আপনি ওই সেম লাইনেও দিতে পারেন, এক লাইনে যদি উত্তর হয়, আর না হলে এইটা সেম ওয়েতে একটা কি ব্লক বানিয়ে ফেলতে পারেন, ঠিক আছে? তাহলে আমরা যদি বলি প্রিন্ট, এনে বললাম 100 ধরেন, ঠিক আছে? তাহলে কি এইটা তো এখন মিথ্যা, মিথ্যা হয়ে গেলে কি করবে? এটা এক্সিকিউট করবে না। তাহলে ইলসে যা থাকবে তাই প্রিন্ট করবে, কোনো দেখা দেখি নাই, ঠিক আছে? বুঝতে পারছি? ক্লিয়ার? তাহলে এখন এইটার বরাবর যদি আবার লিখি, এইটার বরাবর যদি আবার লিখি প্রিন্ট ব্র্যাকেট 90, ঠিক আছে? তাহলে কি হবে? 100 এবং 90 দুটাই প্রিন্ট করবে। বুঝতে পারছি? কারণ কি এই কন্ডিশন মিথ্যা হয়েছে, এই জন্য এই দুটাই কাজ করতে পারতেছে না, কিন্তু ইলসে আসার পরে কি করছে? এই দুটাই কাজ করছে। বুঝছি? এখন এই দুটা কি আছে? এই বরাবর লাইনে আছে, যার কারণে এই দুটা ইলসের ভিতরে আছে, বোঝা যাচ্ছে, ঠিক আছে? এখন যদি একটা এদিক ওদিক করেন তাহলে বুঝবে কি এটা এটার ভিতরে নাই। এখন ইফের বরাবর আমরা ইলস লিখবো সব সময়, ঠিক আছে? ইফ যেখান থেকে শুরু হবে ইলসও সেখান থেকেই শুরু হবে, তাহলে বোঝা যাবে এই ইফটা ইলস হচ্ছে এটা। প্রত্যেকটা ইফের একটাই মাত্র ইলস পসিবল। কয়টা? একটা। তাহলে এই ইফের ইলস কোনটা? এটা। এখন যদি আমরা চাই ইফ আর এবং ইলসের মধ্যে কোনো একটা লাইন লিখতে, এই বরাবর ইফের বরাবর বা ইলসের বরাবর, ধরেন প্রিন্ট লিখলাম, তাহলে কি হলো? ধরেন 70 দিলাম, তাহলে এই ইফের যে ইলস আছে সেটা বোঝা যাচ্ছে না। আবার ইলস অবশ্যই ইলসের ইফ থাকতেই হবে। তার মানে একজন মানে ইফের কিছু না থাকলেও সমস্যা নাই, কিন্তু ইলস যদি লেখেন তাহলে এটার অবশ্যই ইফ থাকতে হবে, আর ইফটা অবশ্যই এটার ইমিডিয়েট উপরেই থাকতে হবে। এর মাঝখানে দেখছেন এই ইনডেন্টেশন বরাবর যদি কোনো কিছু চলে আসে তাহলে তো এই ইফকে খুঁজে পাবে না, পাবে? তাহলে কি হয়ে যাচ্ছে? ব্রেক হয়ে যাচ্ছে না? যার কারণে আমরা যদি এখন এই বরাবর প্রিন্ট করি তাহলে সে আমাকে ইরর দেখাবে। বোঝা যায়? সিনট্যাক্স ইরর, ইনভ্যালিড সিনট্যাক্স। কারণ আপনি ইলসে লেখছেন, ইলসের জন্য ইফ কই? কারণ প্রিন্ট লেখছেন মানে কি সেই ইফকে ভুলে গেছে। কিন্তু যদি আপনি এই প্রিন্টটাকে একটা স্পেসও দেন তাহলে সে আবার ধরবে কি এই প্রিন্টের সমস্যা। তাহলে কি করতে হবে? এই বরাবরে নিয়ে আসতে হবে। তাহলে যদি বরাবরে নিয়ে আসেন তাহলে কি হলো? এই তিনটাই ইফের এই শর্তের উপর ডিপেন্ড করতেছে। তাহলে এখন কি করবে? সে এখন ইফে কাজ না করলে ইলসে যাবে। বুঝতে পারছি? এই দেখেন ইলসে চলে আসছে। সবাই কি বুঝছি ব্যাপারটা? করেন দেখি এতটুকু। এখন ব্যাপার হচ্ছে এইটা একটা মানে এই কন্ডিশনের ব্লক হচ্ছে এইটা, এই পুরোটা। এই ইলসের ব্লক হচ্ছে এই পুরোটা। সবাই কি বুঝছি এতটুকু? এখন আমি যদি চাই ইফের ভিতরে আবার একটা কন্ডিশন দিব, দেওয়া যায় কিনা? যাবে? যাবে। সেটা কিভাবে? আমি বললাম যে এটার ভিতরে ঢোকার পরে ওই সেম লাইনে আমি আবার বলতেছি ইফ যদি কি হয় 5 যদি কি হয় 3-এর থেকে বড় হয়, সরি 3-এর থেকে বড় হয়, তাহলে আমরা প্রিন্ট করলাম ধরেন কিছু একটা, মানে প্রিন্ট যা দিচ্ছি এটা সব উদাহরণ, ঠিক আছে? আমি কিন্তু ফিক্সড কোনো কিছু দিচ্ছি না, ঠিক আছে? জাস্ট বোঝার জন্য।
এখন যদি রান করি তাহলে কি এই কন্ডিশনটা সত্য না মিথ্যা? সত্য। তার ব্যাপারটা এরকম যে ইফ এটা একটা কন্ডিশন এবং এটার একটা ব্লক আছে, দেখেন ইফ এবং এই প্রিন্ট বরাবর আছে। আচ্ছা, এই ইফ এবং বাকি যে প্রিন্টগুলো আছে সবগুলো একটা ব্লকের ভিতরে, কিন্তু এই ইফের ভিতরে আবার আরেকটা ব্লক তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন? তার মানে ব্লকের ভিতরে ব্লক বানানো পসিবল। জাস্ট কী করবেন, যদি ইফ থাকে তাহলে অবশ্যই ব্লক বানাইতে হবে। তাহলে কি এই ইফের বরাবর থেকে মিনিমাম 2 স্পেস ডানে সরতে হবে। বুঝতে পারছি? সবাই বুঝছি? তাই এটাকে বলতেছি ইফের ভিতরে ইফ, এটাকে বলতেছি নেস্টেড কন্ডিশন। কি বলতেছি? নেস্টেড কন্ডিশন। আমি লিখে দিচ্ছি নেস্টেড কন্ডিশন। এগুলো কিন্তু জাস্ট একটা লজিক যে আমরা কি করতে পারি, কন্ডিশনের ভিতরে আবার যদি আমার কন্ডিশনের প্রয়োজন হয়, থাকে না আমরা, ধরেন আমরা কি করি, কি বলবো, কিসের উদাহরণ, ধরেন মুড়ি কোম্পানি কি করে, মুড়ি যখন প্যাকেট করে তার আগে কি করে, একবার ছেঁকে কিন্তু আপনাকে প্যাকেট করে দেয়, বালি টালি থাকলে ওটা ঝেড়ে ঝুড়ে আপনাকে দেয়। এরপরও মুড়ি যখন হচ্ছে চাপচুপ লাগে তখন কি মুড়ি ভেঙে যায় না ভিতর থেকে? প্যাকেটের ভিতরে গুঁড়াগুলো থাকে না? এখন আপনি যখন মুড়ি খাইতে দেবেন তখন কি গুঁড়া সহ খাবেন নাকি ওটাকে আবার ছাঁকবেন? তাহলে এই যে কোম্পানি কি করলো, একবার ছেঁকে দিল, আপনি আবার ছেঁকে নিলেন, নেওয়ার পরে যেটা ফিল্টারিং করে আপনি পেলেন সেটাকেই শুধু প্রিন্ট করতেছেন, আলো করতেছেন। এখন যদি এই কন্ডিশনটা আগে মিথ্যা হয়ে যায় তাহলে তো আর আপনার এটার দরকারই নাই। তার মানে এই কন্ডিশনটা কি কাজই করবে না। বুঝতে পারছি? তাহলে কি হচ্ছে, আপনার যদি এই কন্ডিশনটা মিথ্যা হয় তাহলে কি করতেছে না, এটাকে কাজ করতেছে না। 5 কি প্রিন্ট হয়েছে কোথাও? তাহলে এখন যদি এই কন্ডিশনটাকে মিথ্যা সত্য করি, উপরের কন্ডিশন, তাহলে এটা ভিতরের কন্ডিশন চেক করবে। এটাও যদি সত্য হয় তখনই শুধু 5 প্রিন্ট করবে, না হলে করবে না। তার মানে এই কন্ডিশনও সত্য হইতে হবে, এটাও সত্য হবে, তখনই শুধুমাত্র 5 প্রিন্ট করা যাবে। ঠিক আছে? আপনি চাইলে এই যে জিনিসটা, এটাকে আমরা কি করতে পারি, প্রিন্টের নিচেও দিতে পারি। ঠিক আছে? মানে প্রিন্ট এখানে আছে, এরপরে ইফ আছে, আবার প্রিন্ট আছে, কোনো সমস্যা নাই। আমার কথা হচ্ছে আপনি এইটা যে থিমে করছেন এটাও সেম থিম। ঠিক আছে? জাস্ট ব্লকের ভিতরে ব্লক ঢুকাই দিচ্ছি। ক্লিয়ার? তাহলে ব্লক জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমি যেটা বোঝাতে যাচ্ছি। দেখেন 5 প্রিন্ট হয়েছে, আবার এখানেও 5 প্রিন্ট করছে, এই জন্য বোঝা যাচ্ছে না। তাহলে এটাও কেটে দেই। 70 উপরে 10, তারপরে 5, তারপরে 70। এখন দেখি তো হয় কি না, হচ্ছে? তার মানে আমরা কি করতে যাচ্ছি, ব্লকের ভিতরে আবার ব্লক বানাচ্ছি। এই ব্লকের ভিতরে আবার যদি চান আবার একটা ব্লক বানাইতে পারেন। তার মানে কি এভাবে চলতে থাকবে, আপনি যেভাবে খুশি একটা জিনিসকে ফিল্টার করতে পারেন। এম আই ক্লিয়ার? ফিল্টার মানে কি, কন্ডিশন সত্য হলে যাবো, নাহলে যাবো না। এম আই ক্লিয়ার? সেম ওয়েতে আপনি যদি এই জিনিসটাই কপি করি, আমরা চাইলে এখানেও করতে পারি। ঠিক আছে? আমরা কি করতে পারি, এখানেও করতে পারি। তাহলে এখন যদি এটা মিথ্যা হয়, কারণ কন্ডিশন যদি মিথ্যা না হয় তাহলে তো ইলজে আসবে না। তাহলে ইলজে আসলো, আসার পরে আবার যদি কন্ডিশন সত্য হয় তখনই এটা প্রিন্ট করবে। তাহলে দেখেন 190 তারপর 5 প্রিন্ট করছে। হ্যাঁ, তাহলে আমি চাইলে কি করতে পারি, এই পুরোটাকে কন্ট্রোল এক্স, এটাকেও আবার এটার ভিতরে ঢুকাই দিতে পারি, একই ব্যাপার। তার মানে কি, ইলজের ভিতরে শুধু ইফ হচ্ছে একটা ব্লক, এই ইফের ভিতরে আবার একটা ব্লক। ঠিক আছে? এখন যদি রান করি তাহলে দেখেন 5 190 প্রিন্ট হয়েছে। কিন্তু যদি এই কন্ডিশনটা মিথ্যা হয়ে যায় তাহলে দেখবেন কিচ্ছু প্রিন্ট হইতেছে না, কারণ এখানে অলরেডি কন্ডিশন মিথ্যা, তারপরে এখানে আসছে, এখানে আসার পরে এখানেও মিথ্যা, তাহলে তো এটার ভিতরেই সব। তাহলে এখানে যখন কিছু প্রিন্ট হচ্ছে না তখন কিছুই আসবে না। বুঝতে পারছি? ক্লিয়ার? আমি চাইলে আবার এই ইফের একটা ইলস বানাইতে পারি। তাহলে ইলস বানানোর নিয়ম কি, ইফের বরাবর ইলস হবে। তাহলে এইখানে আবার ইলস দিব, আবার প্রিন্ট করব, কি দিব, ধরেন 0 0 দিলাম। তার মানে কি, এই কন্ডিশন তো মিথ্যা, তাহলে এই 0 0টাই প্রিন্ট করবে। তাহলে রান করি, করছে 0 প্রিন্ট, কিন্তু ডাবল 0 দেওয়া হয়েছে, কিন্তু ডাবল 0 তো 0ই। ঠিক আছে? এই জন্য একটা 0 দেখাচ্ছে। কিন্তু এটা যদি আবার ডাবল কোটেশনের ভিতর দিয়ে দেয় তাহলে কি হবে, যা দিছি তাই আসবে, তাহলে 2টা 0ই আসবে। বুঝতে পারছি? ক্লিয়ার সবাই? তাহলে আবার এই ইফের কি আবার ইলস দিতে পারি কি না, পারি?
তো আসলে যেহেতু মিথ্যা। হ্যাঁ, এটা যেহেতু মিথ্যা তাহলে এটাও কন্ডিশন চেক হবে না, এটাও আসবে না, ঠিক আছে। বাট আমি যদি এখন সত্য করে দেই তাহলে তো আর ইলজে আসতেছে না, তাই না? তাহলে দেখেন 5ই আসতেছে। এখন যদি এটাকে মিথ্যা করে দেই তাহলে কি হবে? 6 আসবে। 10 6 70। বুঝতে পারছি ব্যাপারটা? এখন এটাকে একটু করে দেখান, সবাই করেন। তো ধরেন আমি কি করলাম, কন্ডিশনের ভিতরে কন্ডিশন দিচ্ছি, তাই তো? আমরা ধরেন বললাম যদি ইফ এ যদি কি হয়, বি এর থেকে বড় হয়, যদি বড় হয় তাহলে আমরা কি বলবো? কি বলবো? এ বড় না? তাহলে ভিতরে ঢুকলাম। এবার আমরা আবার কন্ডিশন চেক করব। এখন এ আর বি চেক হয়েছে যে এ বি এর থেকে বড়। ধরে নেন এখানে এখনো কোনো কিছু অ্যাড করা হয় না, ঠিক আছে? আপাতত এখনো কোনো ভ্যালু দেওয়া হয় না। তাহলে আমরা তো জানবো না যে কে বড় কে ছোট। তাহলে ধরেন এ যদি বি এর থেকে বড় হয় তাহলে কি এ বড়। তাহলে এ বড় হলে আমরা এই ব্লকের ভিতরে ঢুকবো, তাই না? এরপরে এ কি এখনো সি এর সাথে কনসিডার হয়েছে? এ কি সি এর সাথে কম্পেয়ার হয়েছে? না হলে তো আমরা এখনো বলতে পারবো না এ বড়। তাহলে আমরা বলবো যে এ বি এর থেকে বড় হইতে হবে, আবার এ কে সি এর থেকে বড় হইতে হবে। তখনই আমরা বলতে পারবো যে প্রিন্ট কি এ ইজ গ্রেটেস্ট। আমি কি বুঝাইতে পারছি? ব্যাপারটা এরকম যে এ বি এবং সি এর থেকে যদি বড় হয় তখনই তো এ বড়, তাই না? তো প্রথমে আগে চেক করলাম যে এ বি এর থেকে বড় কিনা। যদি না হয় তাহলে তো সি এর সাথে চেক করার দরকারই নেই, কারণ সে আসলেই বড় না। তাহলে তো আর আমি এ ইজ গ্রেটেস্টে যাওয়ার দরকারই নেই। কিন্তু যদি বি এর থেকে বড় হয় তাহলে আর বাকি থাকলো কে? সি। সি এর সাথে কম্পেয়ার করে যদি বড় হয় তাহলে বলবো যে সি ইজ গ্রেটেস্ট, মানে এ ইজ গ্রেটেস্ট। কিন্তু যদি এরকম হয়, আচ্ছা এটা গেল একটা। প্রথমে যদি মনে হয় যে না এ বি এর থেকে বড় না, তাহলে কি হবে? তাহলে ইলস দিব না? তাহলে ইলস এখন আপনার কাছে বড় বড় কে? তাহলে এ যদি না বড় হয় তাহলে বি বড় অবশ্যই। এখন বি কি সি এর সাথে কম্পেয়ার হয়েছে? যদি না হয় তাহলে তো বি যে গ্রেটেস্ট এটাও তো বলতে পারতেছি না। তাহলে আমাকে আবার ভিতরে এসে চেক করতে হবে ইফ বি যদি কি হয় সি এর থেকে বড় হয় তখনই বলবো কি প্রিন্ট বি ইজ গ্রেটেস্ট, তাই না? বি ইজ গ্রেটেস্ট। ব্যাপারটা কি বোঝা গেল? হ্যাঁ, কে বুঝেন নাই? আচ্ছা এটুকু শেষ না। এখন ধরেন এ বি এর থেকে বড় হয়েছে কিন্তু এ সি এর থেকে বড় হয় না, তখন কে বড়? সি বড়। মানে বি এর থেকে বড় হয়েছে বাট সি এর থেকে বড় হয় না, তাহলে সি বড়। তাহলে সি যে বড় এটা আমি কোথায় লিখবো? তাহলে এই ইফের একটা ইলস বানাবো যেখানে বলে দেবো যে এ যেহেতু বি এর থেকে বড় বাট সি এর থেকে বড় না, তার মানে কি বি এর থেকে এ বড়, মানে কি বি আগেই বাদ। এখন এ আর সি এর মধ্যে খেলা। যদি এ বড় হয় তাহলে এ ইজ গ্রেটেস্ট, আর যদি সি বড় হয় তাহলে সি ইজ গ্রেটেস্ট। তাহলে আর আমি কি করব? এটার পরে ইলস লাগাই দেবো। এই ইফের বরাবর কি লাগাই দেবো? ইলস। এই ইলসে বলে দেবো কি প্রিন্ট সি ইজ গ্রেটেস্ট, তাই না? সি ইজ গ্রেটেস্ট। সবাই কি বুঝছি? তাহলে সেম ওয়েতে যদি বি কি হয় এ থেকে বড় হয়, এখন বি যদি সি এর থেকে বড় না হয় তাহলে কি কোথায় যাব? তাহলে এই ইফেরও একটা ইলস লাগবে না যে যেহেতু বি বড় না তার মানে কে বড়? সি বড়। তাহলে আমরা কি করব? এটাকে কপি করে নিয়ে এসে এখানে বসাই দেব। এটা অনেকের মাথায় এখনো ঢুকে নাই, তাই তো? কোনো সমস্যা নেই। কতজনের মধ্যে করলাম? হে এতক্ষণ অফিস ছিল। আচ্ছা তাহলে কি করলাম? এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে এটার ভিতরে আসলাম, এটা যদি সত্য হয় তাহলে এটা, মিথ্যা হলে কি এটা। আবার যদি এটা মিথ্যা হয় তাহলে এখানে আসবে, আসার পরে এটা কন্ডিশন চেক করবে, এটা যদি সত্য হয় তাহলে এটা, মিথ্যা হলে এটা। বুঝতে পারছি? তাহলে এখন আর এটা 3 জনের জন্য করা হলো, এটা আগে করবেন প্রথমে, এরপরে 4 জনের জন্য একটা করবেন, এভাবে নেক্সটেড। 4 জনের জন্য করা যাবে? হ্যাঁ 100 জনেরটাও করা যাবে। তো আমাদের দেখেন আমরা কি করলাম 4টার জন্য, তাই না? তাহলে আমরা যদি ডি দেই, ডি ইকুয়াল, তোমার ওটা হয়েছে? সমাধান হয় না? জি ওটা হইছে। আচ্ছা তারপরে ধরো আমরা একটা কিছু দিলাম আর কি,
ঠিক আছে, একটা কিছু দিলাম। এখন আমরা চারটার মধ্যে বড় কোনটা সেটা খুঁজে বের করবো, তাই তো? সেটা কিভাবে? আমরা বললাম এ যদি বি এর থেকে বড় হয়, এ যদি সি এর থেকে বড় হয়, এবার আরেকটা কন্ডিশন দিব না? কি বলবো? ইফ এ যদি কি হয়, ডি এর থেকেও বড় হয়, তখন আমরা বলবো কি এ ইজ গ্রেটেস্ট, তাই কি না? ঠিক আছে না? তাহলে সেম ওয়েতে আমরা যদি এ ডি এর সাথে না হয়, তাহলে সবার লাস্টে কি আসবে? এই ইফের বরাবর। তাহলে বললাম এখানে ডি ইজ গ্রেটেস্ট, এটা কি ঠিক আছে? মানে এতটুকু কি বোঝা যায় যে সবার লাস্টেরটা আমরা বললাম যে এটাই বড়, ঠিক আছে না? আচ্ছা, এবার আমরা যেহেতু ব্লকে ঢুকে গেছি এ বি এর থেকে, এ সি এর থেকে, তাহলে এখন আমরা কিন্তু জানি না যে এ যদি সি এর থেকে বড় না হয় তাহলে কি হবে, তাই তো? মানে বড় হলে তো ভিতরে এই দুটো করবে, এটাও বুঝছি। তাহলে এটার জন্য আবার ইলস লাগবে, তাহলে এই ইফের বরাবর আমরা কি করব? একটা ইলস দিব, বুঝতে পারছি? এবার বুঝছি? তাহলে আমরা কি করব? এখন আবার কন্ডিশন দিব যে এখন যেহেতু আমরা এ বি এই ব্লকে ঢুকে গেছি, আমরা তো এই ব্লকে আর যাইতে পারতেছি না, যাইতে পারবো? তাহলে এইটার ব্লকের ভিতরেই সব শেষ করতে হবে। তাহলে এখন আমরা বললাম যে এ যদি সি এর থেকে বড় না হয় তাহলে কে বড়? সি বড়। তাহলে এ কার সাথে কম্পেয়ার করছে? বি আর সি এর সাথে, তাই তো? তাহলে আমরা এখন কি করব? সি দিয়ে বাকিগুলোর সাথে কম্পেয়ার করব। এখন আমার দেখেন এই এ আর সি এর মধ্যে কম্পেয়ার হওয়ার আগে এ আর বি হয়েছে এবং এ আর সিও হয়ে গেছে। তাহলে এ কার কার সাথে হয়ে গেল? এ বি সি। এখন এই তিনটার মধ্যে সি বড় হয়েছে, তাহলে এখন সি কী করবে? বাকি যে থাকবে তার সাথে কম্পেয়ার করবে। তাহলে ডি বাকি আছে, ডি এর সাথে কম্পেয়ার করবে। তাহলে আমরা এখানে ইজিলি বলতে পারি ইলস, তারপরে এটার ভিতর বলবো ইফ যদি সি কি করে ডি এর থেকে বড় হয়, তাহলে বলবো কি প্রিন্ট সি ইজ গ্রেটেস্ট, নাকি? এটা কপি করে এনে এখানে বসাই দিই, তাহলে তো হয়। এখানে বলে দেই সি ইজ কি গ্রেটেস্ট। এম আই ক্লিয়ার? আচ্ছা, এখন সি ডি এর সাথে বড় হলে তাহলে না বলবো যে সি ইজ গ্রেটেস্ট, কারণ কি সি অলরেডি মানে এ এবং বি এর থেকে বড়। এখন যদি ডি এর থেকে বড় হয় তাহলেই সে বড় হয়ে যাচ্ছে। বাট যদি এখানে কোনো কারণে ফসকে যায় তাহলে কি হবে? তাহলে এটার একটা ইলস আসবে, বুঝতে পারছি? মানে এক কথায় ইফ আসলে ইলস আসবেই, ঠিক আছে? মুখস্থ করার কিছু নাই। ডি ইজ গ্রেটেস্ট। এখন আমরা একটু ধারাবাহিকতায় আসি। যদি এ ডি এর থেকে বড় হয় তাহলে এটার ভিতরে ঢুকবো, এ সি এর থেকে যদি বড় হয় তাহলে এটার ভিতরে ঢুকবো, এ ডি এর থেকে যদি বড় হয় তাহলে এ ইজ গ্রেটেস্ট, সোজা কথা। এখন যদি কোনো কারণে দেখি যে না এইগুলোর থেকে বড় বা ডি এর থেকে বড় না, তাহলে বলবো ডি ইজ গ্রেটেস্ট, বুঝতে পারছি? মানে গাছে শাখা প্রশাখা দেখছেন না, এক জায়গা থেকে আরেক জায়গায়, আরেক জায়গা থেকে আরেক জায়গায়, ব্যাপারটা এরকম যে পানি কোন দিকে গড়াবে সেটা ডিপেন্ড করবে কন্ডিশনের উপর। এখন দেখবো যে এ যদি সি এর থেকে বড় না হয় তাহলে এটার ভিতরে ঢুকতেই পারতেছে না, তাহলে তো এগুলোর দরকারই নাই। বাট এগুলো কোশ্চিন মানে এগুলো প্রোগ্রাম করা থাকবে, কারণ যদি বড় হয়ে যায় তাহলে তো এটাতে যাবে, তাই না? তাহলে এবার অপশন কি? এ যদি সি এর থেকে বড় না হয় তাহলে ইলসে যাব, কারণ ইফ আছে, ইফ এর ইলস হবে। এরপর আমরা কি করব? ইলসে যায়। এখন সি কি করছে? সি তো বড় হয়ে গেছে, তাহলে সি কার কার থেকে বড়? এ থেকে বড় এবং বি এর থেকে বড়, কারণ বি অলরেডি হারে গেছে এ এর কাছে, এ আবার হারছে সি এর কাছে। এবার সি অলরেডি কি এ আর বি এর থেকে বড়, এখন খালি তা চেক করা বাকি ডি এর সাথে বড় কি না। যদি বড় হয়ে যায় তাহলে তো সেই চ্যাম্পিয়ন, তাহলে সি ইজ গ্রেটেস্ট। আর যদি না হয় তাহলে পিটন খাইলো কার কাছে? লাস্ট ম্যাচ ডি এর কাছে, তাহলে ডি ইজ গ্রেটেস্ট। তাহলে আমার এইখানে যা শর্ত দেওয়া সব শর্ত দেওয়া শেষ, বুঝতে পারছি? খালি যদি এ বি এর থেকে বড় হয়ে যায় তাহলে বাকিগুলো সে অটোমেটিক বের করে নেবে। কিন্তু এবার আমরা কিন্তু লাস্ট থেকে ফার্স্টের দিকে যাচ্ছি, এটা কি বোঝা যাচ্ছে? প্রথমে আমরা এটা ঠিক করলাম, এরপরে এটা ঠিক করলাম, এরপরে এখন আমি এটাতে যাচ্ছি। এখন যদি এখানেই গোড়ায় গলদ হয়ে যায় যে এ বি এর থেকে বড় না, তাহলে কোথায় যাবে? সে ইলসে যাবে। তার মানে কে বড়? বি বড়। এ বি এর থেকে যদি বড় না হয় তাহলে কে বড়? বি বড়। তাহলে আমরা কোথায় যাব? এইখানে, ঠিক আছে না? আরে
কি এক জ্বালা। আচ্ছা যাই হোক, এখন আমরা বি কি করবে, বি সি আর ডি এর সাথে কম্পেয়ার করা বাকি। তাহলে দেখেন বি যদি সি এর থেকে বড় হয় তাহলে বি ইজ গ্রেটেস্ট, কিন্তু এটা কি এখনই বলা যাবে? কারণ কার সাথে এখনো লড়া বাকি আছে? ডি এর সাথে, কারণ ডি এখনো লড়া হয় নাই। তাহলে এখানে আবার বলবো কি কন্ডিশনে, ইফ কি হয়, বি যদি ডি এর থেকেও বড় হয় তখনই আমরা বলবো কি বি ইজ গ্রেটেস্ট। এম আই ক্লিয়ার? কিন্তু যদি না হয়, বি যদি ডি এর থেকে বড় না হয়, তাহলে কে বড় হবে? তাহলে এই ইলজে আমরা বলে দেব কে বড়, কে বড়, ডি বড়, তাই না? এবার আমরা কি করব, দূর ইয়া করা যায় না। আচ্ছা, এখন আমরা এই ইফের ইলস বের করব, যে প্রথমেই যদি বি সি এর থেকে বড় না হয় তাহলে কি করব। আমরা জাস্ট অপশনগুলো সাজায় রাখছি, এরপরে সে তার কন্ডিশন মাফিক সে কোন দিকে যাবে এটা তার ব্যাপার, ঠিক আছে? তাহলে এটারও আবার ইলস বানাইতে হবে, ইলস। এখন আবার কি বের করব, সি যদি আবার ডি এর থেকে বড় না হয় তাহলে কি করব, আর একটা কন্ডিশন, তাহলে সি যদি কি হয় ডি এর থেকে বড় হয় তাহলে আমরা বলবো কি সি ইজ গ্রেটেস্ট। আর যদি হয় নাম হয় তাহলে কি বলবো, এলস ডি ইজ গ্রেটেস্ট। বুঝতে পারছি? ডি ইজ গ্রেটেস্ট। এই কোডটা আপনাদেরকে আমি এখন ইয়াতে দিয়ে দিচ্ছি, গুগল ক্লাসরুমে, ওইখানে থেকে নিয়ে প্র্যাকটিস করেন। মানে আপনারা কোডটা এখানে ভালো মতো দেখতে পাচ্ছেন না, বুঝতে পারতেছি, এই জন্য আপনাদের গুগল ক্লাসরুমে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখন ওখান থেকে নিয়ে বুঝেন, যদি না বুঝেন তাহলে আমাকে বলেন, আমি বুঝাই দিচ্ছি। আমরা এই সেম কাজটাকে লজিক্যাল অপারেটর করলে এটা কত লাইনের কোড হয়েছে, প্রায় কত 28-30 মতো, তাই না? 5 থেকে 30 মানে 25 লাইনের কোড হয়েছে। এগুলো আমরা বাদ দিয়ে দেই। ওকে, নো প্রবলেম। এটা ডার্ক মোডে করলে ভালো লাগবে না? ঠিক আছে, ওকে। আমরা এই যে কোডটা, এই কোডটাকে আমরা কি করব এখন, লজিক্যাল অপারেটর দিয়ে করব। লজিক্যাল অপারেটর কোনগুলো, আমরা অ্যান্ড, অর, নট, এগুলো নাম শুনছি তো না? এগুলোই আমাদের কিওয়ার্ড, অ্যান্ড, অর, নট। অ্যান্ড মানে আমরা সাধারণত গুণের মতো কাজ করে থাকি, অর মানে যোগের মতো, আর নট মানে যা আছে তার উল্টা। আপনি 1 দিছেন, সে উল্টাটা করে দেবে 0। তার মানে কি ট্রু দিলে ফলস করবে, ফলস করলে ট্রু করে। নট মানেই হচ্ছে উল্টাটা, ঠিক আছে? তো এগুলো নিয়ে আমরা এখন কাজ করব, লজিক্যাল অপারেটর। তাহলে এই যে কন্ডিশন এতগুলো নেস্টেড করছি, এগুলোকে এতগুলো একসাথে না করে আমরা কি করতে পারি, আমরা এটাকে সিম্পল করতে পারি। কীরকম? আমরা বললাম ইফ যদি এ বি এর থেকে বড় হয়, অ্যান্ড মানে কি, এবং একটা যদি সত্য হয় তাহলে আরেকটাও সত্য হতে হবে অ্যান্ডের ক্ষেত্রে। আবার এ যদি কি হয় সি এর থেকে বড় হয়, অ্যান্ড এ যদি কি হয় ডি এর থেকেও বড় হয়, তখনই আমরা বলবো কি প্রিন্ট করো কে কাকে, এ ইজ গ্রেটেস্ট। ঠিক আছে না, বাট অনেক সময় লাগবে, নেস্টেড কন্ডিশনের প্রয়োজন আছে। তাহলে এতটুকুর কাজ আমরা এই এক লাইন দিয়ে রিপ্লেস করতে পারি, বাট ওটা কিন্তু জানা লাগবে। ওটা হচ্ছে আপনার একটা ব্রেনের লেভেল পর্যন্ত নিয়ে যায়। এটা তো যে কেউ পারবে, কিন্তু ওটা তো সবাই পারবে না, তাই না? আচ্ছা, এবার কি করব, সেম ওয়েতে এটা করতে গেলে আমাকে আরেকটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে ইলজিপ। তাহলে আমরা ইলজিপটা এটা দিয়েই শিখে ফেলি, ইলস। তো ইলজিপকে এই পাইথনে লেখে ইলিফ, ELIF, ও ইএল হয় না, ELIF, এলিফ। এলিফ হচ্ছে একটা কিওয়ার্ড যেটা বলে যে ইফ মানে একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট, আমরা লিখে ফেলি তারপর বলতেছি। এখন যদি কোনো কারণে এইখানে এ যদি বড় না হয় তাহলে কে বড় হবে,
তাহলে এ তো ডেফিনেটলি হচ্ছে না, তাহলে এ বাদ, এর সাথে কারো কোনো কম্পেয়ার করার দরকারই নাই। তাহলে আমাদের এখন বলতে হবে বি যদি কি হয় সি এর থেকে বড় হয়, অ্যান্ড বি যদি কি হয় ডি এর থেকে বড় হয়, তখন আমরা বলবো প্রিন্ট করো কাকে, বলবো কি যে বি ইজ কি গ্রেটেস্ট। তার মানে কি যদি এ বড় না হয় তাহলে এ তো শর্ত থেকে বাদ, তাহলে বি এখন কম্পেয়ার করবে, তাহলে এর সাথে কি আর করার দরকার আছে? এ তো না, এটা প্রমাণ করার পরেই তো আমরা বিতে আসছি, তাহলে বি এটা গেল। এখন বিও যদি না হয় তাহলে কাকে দিব? আবার লিখবো এলিফ, কাকে দিব? সি। সি যদি কি হয় ডি এর থেকে বড় হয়, তখন আমরা প্রিন্ট করব কাকে? সি ইজ গ্রেটেস্ট। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে এগুলো আর লাগতেছে না। এখন সি যদি না হয় তাহলে ডি বড়, আর ডি যদি বড় হয় তাহলে বলেন তো ডি আর কারোর সাথে কম্পেয়ার করার কিছু আছে? তাহলে আমরা লাস্টে বলবো ইজ প্রিন্ট ডি ইজ গ্রেটেস্ট। আচ্ছা, এখন এখানে এলিফ মানে কি বোঝাচ্ছে সেটা বুঝতে হবে, আর ইলস কি বোঝাচ্ছে। একটা ইফে কয়টা ইলস হয়? একটাই। তাহলে এই ইফের ইলস হচ্ছে এইটা, বাট এর মধ্যে দুইটা এলিফ আছে দেখতে পাচ্ছি। এলিফের কাজ কি সেটা বুঝতে হবে। ওকে, এলিফ হচ্ছে ডিপেন্ডেন্ট। আপনি যদি এখানে শুধু ইফ দিতেন তাহলে কি হতো? সেম কাজটাই করতো, বাট এটার উপর ডিপেন্ড করে এটা করতো না। এটাও চেক করতো, এটাও চেক করতো। ঠিক আছে, এটা সত্য হলো এটা চেক করতো, এটা মিথ্যা হলো এটা চেক করতো। কিন্তু আমি চাই কি, এটা যদি সত্য হয় তাহলে আর নিচে কারো চেক করতে হবে না। মানে আমার কথা হচ্ছে যে আপনি এখান থেকে ঘরে ঘরে খোঁজা শুরু করলেন যে কি বরকত সাহেব হচ্ছে কোন রুমে আছে। তো ধরেন আপনি প্রথম কন্ডিশনে মানে প্রথম রুমে আপনি বরকত সাহেবকে পাইলেন, তাহলে বাকি রুমগুলো কি আপনি খুঁজবেন? তাহলে আমার কি কোডে বেশি টাইম চলে যাচ্ছে না? তাহলে আমার তো বেশি কোডে মানে টাইম বেশি কনজিউম করার দরকার নাই। তাহলে আমি কি করব? ডিপেন্ডেন্ট বানাই দেবো। ডিপেন্ডেন্ট হচ্ছে এলিফ। এলিফ হচ্ছে যদি ইফ না কাজ করে তখন আপনি এলিফে যাবেন, যদি ইফ কাজ করে যায় তাহলে আর এগুলোকে একটাও আপনার রিড করার দরকারই নেই, কন্ডিশন চেক করার দরকারই নেই। এটাকে বলা হয় ডিপেন্ডেন্ট। কি বলা হয়? এই এলিফটা কার উপর ডিপেন্ডেন্ট? এই ইফের উপর। এই ইফ যদি সত্য হয় তাহলে ইলস যেমন কি, ইফ সত্য হলে ইলস যেমন কাজ করে না, ওইরকম ইফ যদি সত্য হয় তাহলে এর নিচে যা আছে একটাও কাজ করবে না। বুঝতে পারছি? কোড লেখা থাকবে বাট কাজ করবে না। আর যদি সে ফেল হয় তাহলে বরকত সাহেবকে যদি আমরা প্রথম রুমে না পাই তাহলে পরের রুমে যাব। দিস ইজ ডিপেন্ডেন্সি। তাহলে এই রুমে যদি পেয়ে যায় তাহলে আর পরের রুমগুলো কাজ করবে না। বুঝতে পারছি? আর যদি এই রুমেও না পাই তাহলে আমরা পরের রুমে যা চেক করব। বুঝতে পারছি? তাহলে এই রুমে যদি পেয়ে যায় তাহলে আর ইলস কাজ করবে না, আর যদি না পায় তখন সে ইলসে যাবে। আর ইলস মানে কি, এখানে ডেফিনেটলি পাবে। বুঝতে পারছি? এখন 4টা রুমের মধ্যে 3 রুমে নাই, তাহলে কোন রুমে থাকবে? তাহলে দেখেন আমি সেভাবেই কোডটা সাজাইছি। এ যদি বি এর থেকে বড় হয়, মানে এ যদি সবার থেকে বড় হয়, সবার সাথে চেক করলাম, তাহলে কি হলো? প্রিন্ট করব গ্রেটেস্ট। আর যদি এটা মিথ্যা হয়, কোনো একটা যদি মিথ্যা হয় শর্ত, ধরেন এটা অথবা এটা অথবা এটা, তাহলে কি করবে? এটা তো অ্যান্ড মানে কি গুণ। তাহলে যে কোনো একটা যদি মিথ্যা হয় তাহলে 0, 0-র সাথে 1 গুণ করলে কত হয়? 0 হলে কি আমরা এর ভিতরে ঢুকতে পারবো? কন্ডিশন সত্য হবে? আমরা তো আগেই পড়ে আসছি ফলস অথবা 0 অথবা 0 যদি থাকে তাহলে আমরা কি করব? ভিতরে ঢুকতে পারবো না। তার মানে কি, যে কোনো একটা যদি কন্ডিশন মিথ্যা হয় অ্যান্ডের কারণে পুরো সবটাই মিথ্যা। আর যদি সবগুলাই সত্য হয় তখনই শুধুমাত্র আমরা এটার ভিতরে ঢুকতে পারবো। যে কোনো একটা সত্য মানে কি, যে কোনো একটা সত্য মানে কি বাকি দুটা মিথ্যা। আমি বললাম একটা মিথ্যা যদি হয় তাহলেও ঢুকতে পারবে। তার মানে এন্ডের ক্ষেত্রে সবগুলাই সত্য হইতে হবে। আর যদি এখানে ওয়ার থাকতো তাহলে যে কোনো একটা সত্য হলে ঢুকে যাইতাম। ওয়ারের ক্ষেত্রে যোগ 1 আর 0 যোগ করলে কত হয়? 1। তার মানে ওয়ারের ক্ষেত্রে যোগ। বুঝতে পারছি? তাহলে এটা দেখেন, এ যদি কাজ না করে তাহলে তো আমরা প্রথমবারে পেয়ে গেলাম এ কাজ করতেছে না, তাহলে পরে কি আবার বি এর সাথে এর কন্ডিশন চেক করার দরকার আছে? এই জন্য আমরা কি একটা কন্ডিশন বাদ দিয়ে দিছি বি এর সাথে এ।
তাহলে এখন বলতেছি বি যদি সি এর থেকে বড় হয়, বি যদি ডি এর থেকে বড় হয়, তাহলে বি বড়। এখন যদি এটাও মিথ্যা হয়, তাহলে কি এ আর বি এর কন্ডিশন তো অলরেডি চেকড যে তারা সত্য না, মানে বড় না, তাহলে কে বাকি থাকলো? দুজন। তাহলে আমি বললাম সি আর ডি, যদি হয়ে যায় তাহলে তো সি বড়, আর যদি না হয় তাহলে তো আমার কি লাস্ট কে বাকি থাকলো? ডি। তাহলে ইলজে আমি ডি দিয়ে দিলাম। তাহলে এই তিনটার মধ্যে একটা যদি না হয় তাহলে অবশ্যই ডি বড়। এম আই ক্লিয়ার? তাহলে কোনটা বেশি সহজ? এটা। কিন্তু ওটাও পারতে হবে, কারণ কন্ডিশনের ভিতরে কন্ডিশন যদি না বুঝেন তাহলে আপনারা যখন জ্যাঙ্গোতে যাবেন তখন ওই জিনিসগুলো আপনাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। ব্লক বুঝতে হবে। এই যে দেখেন, এটার ব্লক হচ্ছে এটা, এটার ব্লক হচ্ছে এইটা, এটার ব্লক হচ্ছে এটা। এটা আপনি কম বেশি করতে পারেন, কিন্তু এটার নিচে যেগুলো থাকবে ওগুলোকে স্যার ইফ একটা এলস একটা ইফ এর ভিতরে এলস, তাহলে আমি যদি এলস ইফটা ব্লকে দেই তাহলে এলজি তো ব্লকে যাবেই না, তখন আপনার হচ্ছে প্যারা হয়ে যাবে। কারণ এই এলজিপের আবার একটা ইফ থাকতে হবে। এই ইফটা কোথায়? নাই। ওই বড় বড় ইফ আছে, বুঝতে পারছি? তাহলে ইফের মানে এলজিপ ডিপেন্ড করে ইফের উপরে, ইলজও ডিপেন্ড করে ইফের উপরে, বুঝতে পারছি? ওকে, এটা করেন।